এই দুধ লাগবে, দুধ একদম দেশি গরুর দুধ, 50 টাকা কেজি। কে কে নিবেন তাড়াতাড়ি চলে আসেন, আর মাত্র 15 কেজি দুধ রয়েছে। এইসব বলতেছে আর গাড়ি চালাচ্ছে। একটা ছেলে দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তবে সব সময় মুখে মাস্ক পরে থাকে, কেউ তার মুখ দেখতে পায় না। দুধ বিক্রি করার জন্য মানুষদের ডাকতেছে। কিছুক্ষণের মধ্যে কয়েকজন মানুষ এসে ভিড় জমালো আর ছেলেটাকে বলতে লাগলো, কিরে মেঘ, অনেকদিন পর আসলি এই গ্রামে, কোথাও গিয়েছিলি নাকি? তোকে দেখলাম না কতদিন হয়েছে, আর তোর খামারের গরুর দুধের টেস্টও মিস করছিলাম খুব। কোথাও যাই নাই চাচা, আসলে একটু অসুস্থ ছিলাম তো, তাই আর কি আসতে পারি নাই। আর আমার খামারের গরুর দুধ তো মিস করতেই হবে। দেশি গাই গরুর দুধ বিক্রি করি, তাও আবার কোনো ভেজাল নাই। এর জন্যই তো আরও বেশি ভালো লাগে। এই 14 গ্রামে একমাত্র বিশ্বাসযোগ্য ও পানি মুক্ত দুধ একমাত্র তোর কাছেই পাওয়া যায়। কেউ বলতে পারবে না তোর দুধে পানি মিশ্রিত আছে। পানি মেশালে চাচা গরুর ক্ষতি হয়। আর অবৈধভাবে কয় টাকা রোজগার করতে পারবো বলেন? বৈধভাবে টাকা ইনকাম করতেছি, এতে কম বেশি পাই, এটাই আলহামদুলিল্লাহ। আমার পরিবার চলে যায়। আচ্ছা, তুই এই গ্রামে গত 3 বছর যাবৎ দুধ বিক্রি করতেছিস। তোর মুখটা একবারের জন্য হলেও দেখলাম না মুখে মাস্ক পরে থাকিস কেন সবসময়? চাচা, এটা আপনি বুঝবেন না। এখন বলেন কত কেজি দুধ দিব আপনাকে, আর বাকিদের কয় কেজি দুধ দিব বলতে থাকেন। এটা বলে যে যত কেজি দুধের কথা বলতেছে, মেঘ সবাইকে তত কেজি দুধ মেপে দিতেছে। এইখানে 15 কেজি দুধ বিক্রি করে মেঘ বাড়ির দিকে হাঁটা লাগালো। কিন্তু 20 মিনিটের মধ্যে চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই তার মা এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে বলতে লাগলো, কিরে মেঘ, আর কত এইভাবে দুধ বিক্রি করবি তুই? বাড়িতে এত এত চাকর থাকা সত্ত্বেও তুই কেন দুধ বিক্রি করতে যাস? বলতো একবার আমাকে। তোর বাবার এত এত সম্পত্তি, তুই বসে বসে খাবি, তা না করে তুই আজ কাজ করছিস? আম্মু, বসে বসে খাইতে ভালো লাগে না, আর বসে বসে খাইলে শরীর বসে যাবে, তখন কি করব আমি? তাই তো কাজ করতেছি। আর আমি কয়েকদিন থাকবো না এখানে, একটু ঢাকা যাব, কাজ আছে একটা। ঠিক আছে, যাস। এখন গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট কর। তোর আব্বু আসতেছে, পাশের গ্রামে গেছে। মতিনের ছেলে নাকি একটা মেয়েকে ধর্ষণ করেছে, ওইটার বিচার করতে। ও আচ্ছা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আর আজকে আমার প্রিয় খাবার রান্না করেছো তো, যেগুলো বলে গিয়েছিলাম তোমাকে? সবকিছুই বানিয়ে রেখেছি, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবারগুলো টেবিলে রেডি করছি। মেঘ আর কিছু না বলে চলে গেল। গোসল করে এসে খাওয়া দাওয়া করতেছে, এমন সময় তার মা বলতে লাগলো, আচ্ছা বাবা, তুই যে কয়েকদিন পর পর ঢাকা যাস, ওইখানে গিয়ে কি করিস বলতো আমাকে? তোর আব্বু মাঝের মধ্যে আমাকে প্রশ্ন করে, কিন্তু আমি কোনো কিছুর উত্তর দিতে পারি না। আম্মু, আমি ঢাকায় একটা কাপড়ের দোকান দিয়েছি, ওইটাই দেখতে যাই কয়েকদিন পর পর। আর যা যা লাগবে ওইগুলো কিনে দিয়ে এরপর বাসায় আসি। ভাবতেছি একবারের জন্য ঢাকা চলে যাব, তুমি আর আব্বু যদি অনুমতি দাও। আমি দিলেও তোর আব্বু কখনোই অনুমতি দিবে না। আর ঢাকায় যাওয়ার দরকার নেই, এমনিতেই ভালো আছিস, কয়েকদিন পর পর গিয়ে দেখে আসবি, তাহলেই হবে। আর আমাদের ছেড়েও যাইতে হবে না ওইখানে। ঠিক আছে আম্মু, তোমরা যেটা বলবা ওইটাই হবে। এখন এক কাজ করো, আমার কাপড়গুলো ব্যাগের ভিতর ভরে দাও, আমি আজকে রাতের ট্রেনে ঢাকা চলে যাব। আচ্ছা, খাওয়া দাওয়া করেছিস? এখন একটু ঘুমিয়ে নে, আবার রাতে ঢাকা যাবি। ঠিক আছে আম্মু। এই বলে মেঘ চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল মেঘ। এদিকে রোকেয়া বেগম মেঘের সকল কাপড় গুছিয়ে ব্যাগের ভেতরে ভরে দিল। বিকাল 5টা, এমন সময় মেঘের ঘুম ভেঙে গেল। ফোনের রিংটংয়ে ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করতেই ওপাশে মেঘ বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি রাঘব বলছিলাম। কালকে রাতে একটা মিশন আছে, আপনি আসতে পারবেন নাকি?
যদি না আসেন তাহলে আমাদের টিম রোড 001-কে খবর দেব। কাউকে খবর দেওয়ার দরকার নেই, আমি আসতেছি। রাতের ট্রেনে আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করিস স্টেশনে। আমি গিয়ে যেন তোদের দেখতে পাই। ভাই আপনি ট্রেনে ওঠার সময় আমাকে একবার ফোন দিয়েন, আমার বডিগার্ড নিয়ে চলে আসবে স্টেশনে। তবে ভাই একটা কথা, আপনার পিছনে কিছু লোক লাগাইছি, পাতিম হাসান, রানা। আরে ওদের গুনার টাইম আছে নাকি আমার? 2 মিনিটের মধ্যে ওর মতো কত পাতি মাস্তানের লাশ ফেলে দিতে পারি, এটা হয়তো রানা জানে না। আচ্ছা রাখছি এখন, তোকে পরে ফোন দিতেছি, একটু কাজ আছে আমার। ঠিক আছে ভাই, সাবধানে আসবেন, আল্লাহ হাফেজ। এ বলে রাঘব ফোনটা কেটে দিল। ফোনটা কাটতে মেঘের রুমে প্রবেশ করলো তার বাবা। মেঘ তার বাবাকে দেখে কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, আব্বু, তুমি কখন এসেছো এখানে? আর তোমার হাতে এত টাকা কিসের? এইমাত্র এলাম। তুই নাকি ঢাকায় কাপড়ের বিজনেস শুরু করেছিস, এর জন্য এই টাকাগুলো দিতে এসেছি। এই টাকাগুলো নিয়ে দোকানটা আরও বড় কর। ঈদের সময় আমি নিজে গিয়ে আমার ছেলের দোকান থেকে কাপড় কিনে আনবো। আব্বু, আমার টাকা লাগবে না, আমার কাছে যে টাকা আছে ওইটা দিয়ে হয়ে যাবে। আর তুমি আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যাও না কেন? আম্মু আগের থেকে অনেক শুকিয়ে গেছে, সাথে তুমিও শুকিয়ে গেছো। আসলে বাপ, এত কিছুর চিন্তায় আমি আর তোর মা শুকিয়ে যাইতেছি। ভাবতেছি তোকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি একটু রেস্ট নেব, কিন্তু তুই তো আবার ঢাকা চলে যাস কয়েকদিন পর পর। কয়েকটা মাস অপেক্ষা করো, আমি সব কিছু বুঝে নিব আস্তে আস্তে। আর তোমার জন্য একটা জিনিস বানাইতে দিয়েছি, এইবার গেলে ওই জিনিসটা নিয়ে আসবো। এটা দেখে তুমি অনেক খুশি হবা, আমি জানি। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়, আবার তো চলে যাবি এখন। আব্বু। মেঘ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেল স্টেশনে। গিয়ে দেখে এখনো ট্রেন আসে নাই, তাই সে টিকিট কেটে বসে আছে। এমন সময় একটা মেয়ে এসে বলতে লাগলো, এই যে ভাইয়া, আপনার কাছে ফোন আছে নাকি? আসলে আমার ফোনে চার্জ নেই তো, বাড়িতে একটা ফোন করব, যদি দিতেন। এই নেন ফোন। মেয়েটা মেঘের হাত থেকে ফোনটা নিয়ে তার মায়ের নাম্বারে কল দিয়ে কিছুক্ষণ কথা বলে ফোনটা আবার দিয়ে দিল মেঘের হাতে, আর ধন্যবাদ জানিয়ে চলে গেল। এইদিকে মেঘ তার মতো করে ফোন টিপতেছে। সন্ধ্যা 7টা। এমন সময় স্টেশনে ট্রেন প্রবেশ করতেই মেঘ ট্রেনে উঠে গেল। তার সিটে গিয়ে বসতে কিছুক্ষণ পর একটা মধ্যবয়স্ক লোক এসে বলতে লাগলো, এই যে ছেলে, আমাকে একটু বসতে দিবে তোমার সিটে? আমি হাঁটতে পারি না, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় অনেক। আপনি বসেন, আমি দাঁড়িয়ে থেকে যেতে পারবো। মেঘ দাঁড়িয়ে রইল। দেখতে দেখতে ট্রেন চলে আসলো কমলাপুর রেল স্টেশনে। মেঘ ট্রেন থেকে নেমে তার ফোনটা বের করে ফোন দিল সৌরভকে। ভাই, আপনি কোথায় আছেন? আমরা আপনার জন্য স্টেশনের বাইরে অপেক্ষা করতেছি, আপনি বাইরে আসেন। একটু অপেক্ষা করো, আমি বাহিরে আসতেছি। এ বলে মেঘ চলে গেল বাহিরে। গিয়ে দেখে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। মেঘ সৌরভকে ইশারা দিয়ে তার কাছে ডেকে নিয়ে বলতে লাগলো, আমি গাড়ি দিয়ে যেতে পারবো না। আর তোকে যা যা বলেছিলাম সব ব্যবস্থা করেছিস তো? ভাই, ব্যবস্থা তো করেছি, কিন্তু আপনাকে কলেজে ভর্তি হতে হবে, কারণ কলেজের কিছু ছেলে পেলে এই কাজে জড়িত আছে, সাথে কলেজের প্রিন্সিপাল আর কয়েকটা নেতা। আমি একবার যখন চলে এসেছি তখন সব ঠিক করে ফেলবো। এইসব নেতা খেতা আমার পায়ের নিচে থাকে সব সময়, তাদের গোনার টাইম নেই। ভাই, আপনাকে সাবধানে থাকতে হবে। রয়্যাল এজেন্সি আমাদের পিছু লোক লাগিয়েছে, আপনাকে এবার ধরতে পারলি ক্রস ফায়ার করে মেরে ফেলবে। হাসালি রে আমাকে। আজ পর্যন্ত কেউ আমাকে ধরতে পারে নাই, সেইখানে কোনো এক ন্যূনতম এজেন্সি নাকি আমাকে ক্রসফায়ার করে মারবে। আচ্ছা তুই এখন চলে যা, সকালে তোকে ফোন দিব। ঠিক আছে, আমি না হয় প্রিন্সিপালের সাথে কথা বলে আপনার ভর্তির ব্যাপারটা বলে দিই ওনাকে। না, কিছুই বলতে হবে না, ওনাকে আমি নিজেই একা যাব ওইখানে। আর আমার সকল জিনিসপত্রগুলো দিয়ে যাস, আমি আবারও আগের রূপে ফিরে আসব। ভাই, আপনি আবারও ব্ল্যাক ম্যাজিক শুরু করবেন, সাথে মানুষদেরও খুন করবেন? আমি শহরে এর জন্যই তো এসেছি, সন্ত্রাস মুক্ত করে এরপর যাব আমি এই শহর থেকে। আর ব্ল্যাক ম্যাজিক তো আমি তাদের উপরই করি যারা কিনা আমার সাথে লাগতে আসে। আচ্ছা ভাই, আপনার মনটা যেটা বলবে ওইটাই করেন, আমি আছি। আপনি শুধু হুকুম করবেন, সাথে সাথেই হাজির হব আমি। ঠিক আছে, যা এখন। সৌরভ চলে গেল। এদিকে মেঘ তার বইটা বের করে ব্ল্যাক ম্যাজিকগুলো পড়তে লাগলো। এই বইটা তাকে এক তান্ত্রিক মহারাজা দিয়েছিল। কিছুক্ষণ
পড়া শেষ করে ঘুমাতে চলে গেল। সকাল 9টা। মেঘের ঘুম ভাঙালো ইনকামিং কলে রিংটংয়ে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তার কিছু কাগজপত্র নিয়ে চলে গেল কলেজে। গেট দিয়ে প্রবেশ করতেই যাবে এমন সময় পেছন থেকে একজন বলে উঠল, এই ছেলে এদিকে। মেঘ আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো তাকে ডাকতেছে কিনা। মেঘ মেয়েটাকে ইশারা করে বলতে লাগলো, আপু আমাকে ডাকতেছেন নাকি? তোকেই ডাকছে, এদিকে আয়। মেঘ মেয়েটার কাছে যেতেই মেয়েটা মেঘের শার্টের কলারটা ভালো করে ঠিক করে দিয়ে বলতে লাগলো, এখন তোকে নায়ক নায়ক লাগতেছে। ধন্যবাদ আপু। ধন্যবাদ দিতে হবে না, একটু ভালো করে বলছি। তবে এত খুশি হতে হবে না, তোকে একেবারে বেকালের মতো লাগতেছে। এক কথায় বলতে গেলে পুরোই হাবল মার্কা। এই কথাগুলো বলতেছে আফসিয়া। পেছন থেকে সিগারেট খেতে খেতে একটা মেয়ে সামনে এসে বলতে লাগলো, কেন বেচারাকে এসব বলছিস? বেচারা নতুন এসেছে এই কলেজে, কয়েকটা দিন যেতে দে, তারপর না হয় ওকে নিয়ে মজা করা যাবে। তুই কি বুঝবি নীলা? ওর সাথে এখন এসব করে যতটুকু মজা পাবো, পরে আর ততটুকু মজা পাবো না। এই তোর ফাইলটা দেখি। এই নেন ম্যাম। মেঘ ফাইলটা দিয়ে দিল আসফিয়ার হাতে। কাগজগুলো পড়তে পড়তে বলতে লাগলো, বাহ, তুই তো ভালোই মেধাবী ছাত্র। তা গ্রামের খেয়ে ঢাকায় এসে স্মার্ট হওয়ার চেষ্টা করতেছিস নাকি? এত স্মার্ট হওয়ার দরকার নেই এই কলেজে। আজকে যেইভাবে এসেছিস প্রতিদিন এইভাবেই আসবি, তাই না হলে রোদের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আমার ফাইলটা দেন। আসফিয়া ফাইলটা দিয়ে দিল। এইদিকে নীলা আসফিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আশফিয়া, একটা জিনিস খেয়াল করছস? ছেলেটার গলায় না একটা লকেট ঝুলছে। কয়েক বছর আগে এমন একটা মুখোশধারীর গলায় রকেটটা দেখেছিলাম আমি। আরে এখন এইরকম কত রকেট বের হয়েছে। চল এখন ক্লাসে যাই। তোর সিগারেট খাওয়া যদি কোনো ছাড় দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। ধুর, এত চিন্তা করিস না তো, কেউ দেখবে না, চল এখন। নীলা আর আসফিয়া চলে গেল ক্লাসে। এদিকে মেঘ প্রিন্সিপাল স্যারের কেবিনে বসে আছে। প্রিন্সিপাল স্যার মেঘের সকল কাগজপত্র দেখে বলতে লাগলো, তোমার সকল কাগজপত্র তো দেখলাম। আমি চাইলে তোমাকে ভর্তি করাতে পারি, কিন্তু করাবো না। তোমার মতো একটা গাঁয়ের ছেলেকে যদি ভর্তি করাই তাহলে তোমাকে প্রতিদিন অসম্মান হতে হবে। সমস্যা নাই স্যার, তবু আমাকে ভর্তি করান। আমাকে যে যা ইচ্ছে বলুক, আমি কিছুই মনে করব না। অনেক স্বপ্ন নিয়ে এসেছি, এই কলেজে ভর্তি হব। 1 লক্ষ টাকা দাও, তাহলে আমি এক্ষুনি ভর্তি করিয়ে দিতেছি। কিন্তু স্যার, আমি এখন টাকা পাবো কোথায় থেকে? আমার কাছে তো কোনো টাকাই নেই। প্লিজ স্যার, আপনি আমাকে রিজেক্ট করে দিবেন না। না, তোমাকে কোনোভাবেই এই কলেজে ভর্তি করানো যাবে না। তুমি চলে যাও এইখান থেকে। ভর্তি করাবি না নাকি আমি অন্য ব্যবস্থা করব? তো যা ইচ্ছা করে নে, তাতে আমার কিছুই যায় আসে না। মেঘ তার রকেটে হাত দিয়ে একটা মন্ত্র পড়ে প্রিন্সিপালের শরীরে ফু দিতে প্রিন্সিপাল স্যার মেঘের বশ হয়ে গেল। মেঘ যা বলতেছে প্রিন্সিপাল স্যার তাই করতেছে। মেঘ ভর্তি হয়ে কাগজপত্রগুলো জমা দিয়ে চলে গেল বাহিরে। ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতেছে। দেখা দেখি শেষ করে ক্লাসে চলে গেল। এমন সময় পেছন থেকে বলতে লাগলো, এই ছেলে, তোকে তো আগে কখনো এই কলেজে দেখি নাই, নতুন নাকি? জি আপু, আমি নতুন। তা কিছু বলবেন নাকি? বাহ, তোর সাহস আছে বলতে হবে। প্রিন্সিপালের মেয়ের সাথে এইভাবে গলা উঁচু করে আজ পর্যন্ত কেউ কথা বলতে পারে নাই। সেইখানে তুই কি না আমাকে বলতেছিস কিছু বলবো নাকি? আপনি কলেজের প্রিন্সিপালের মেয়ে হন বা প্রধানমন্ত্রীর মেয়ে হন না কেন, এইখানে কারো ক্ষমতার প্রয়োগ করবেন না। এটা কলেজ, সবাই একে অপরের বন্ধু। বাহ, জ্ঞান দিতে ভালোই পারিস তো। তা কোথা থেকে এসেছিস আর তোকে ভর্তি বা করিয়েছে কে? আমি করিয়েছি, তাই বা তুই আমার মেয়ে হয়েছিস তো আর হয়েছে? এটা কলেজ, এখানে কেউ অন্যায় করলে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আব্বু, তুমি এইসব কি আবোল তাবোল বলছো? আমি তোমার মেয়ে। ঠাস ঠাস ঠাস, একবার বলছি না তোকে, এইখানে তুই আমার মেয়ে না, এইখানে সবাই আমার স্টুডেন্ট, আমি তার শিক্ষক। প্রিন্সিপাল এবং তাইবা কথা বলতেছে। এইদিকে মেঘ ইশারায় আঙুল নাড়াইতেছে আর প্রিন্সিপাল তাই করতেছে। মেঘ আবারও মন্ত্র পড়ে প্রিন্সিপালের ঠিক করে দিল।
কি ব্যাপার, আমি এইখানে আসলাম কি করে? কি হয়েছে তাইবা? তুই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তুমি আমার গায়ে চড় মেরে এখন আবার বলছো কি হয়েছে? আব্বু, কখনোই আশা করি নাই তুমি আমাকে চড় মারবে। আরে আমি তোকে কখন চড় মারলাম? হ্যাঁ, আমি ওই বা এই ক্লাসে কখন আসলাম? আমার তো কিছুই মাথায় আসছে না। প্রিন্সিপালের এমন কথা শুনে ক্লাসের একজন ছেলে বলে উঠল, এই সবাই দেখ, আমাদের প্রিন্সিপাল স্যার পাগল হয়ে গেছে। কি সব আবল তাবল বলতেছে। সে তার নিজের মেয়েকে চর মেরে এখন বলতেছে তাকে কখন চর মেরেছে। হা হা হা। এইসব কথা শুনে তাওবা ক্লাস থেকে বের হয়ে গেল। এদিকে প্রিন্সিপাল স্যার মেঘের দিকে একবার তাকিয়ে যেই চলে যেতে যাবে এমন সময় আবার পেছন ঘুরে বলতে লাগলো, এই ছেলে, তোমাকে না বলেছি চলে যাওয়ার জন্য? তোমার মতো গরিব ছেলের জন্য এই কলেজ তৈরি করা হয় নাই। কি বলতেছেন স্যার এসব? আপনি নিজ হাতে আমাকে ভর্তি করিয়েছেন। এই দেখেন, ভর্তি ফর্মে আপনার সাইন আছে। কি বলতেছো এসব? আমি যদি ভর্তি করাতাম তাহলে তোমার কাছ থেকে কম করে হলেও 10,000 টাকা নিতাম। আমি তো 1 টাকাও নিই নাই। আমি গরিব ঘরের ছেলে, তাই আপনি আমার কাছ থেকে টাকা নেন নাই। আমাদের স্যারকে পাঠিয়ে দেন, ক্লাস করব আমরা। চুপচাপ বসে থাক এইখানে, ক্লাস করতে হবে না তোদের। মেঘ শেষ বেঞ্চে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর একটা ছেলে মেঘের পাশে বসতে বসতে বলতে লাগলো, তা তুমি এই কলেজে নতুন নাকি? আগে তো কখনো দেখি নাই। ভাই, আমি এই কলেজে নতুন। আমি গ্রাম থেকে এসেছি। আমার জন্য একটা হোস্টেল ঠিক করে দিতে পারবে? আমার এই ঢাকা শহরে কেউ নেই। এই কলেজে হোস্টেল পাওয়া খুবই মুশকিল। তার চাইতে ভালো হবে তুমি ছোটখাটো একটা রুম ভাড়া নিয়ে থাকতে পারো, বেশি টাকা লাগবে না। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এই বলে মেঘ ক্লাসে বসে আছে। দেখতে দেখতে 2 ঘন্টা চলে গেল। স্যার ক্লাসে একবার পা রেখে আবার বাইরে চলে গেল। এটা দেখে মেঘ আয়ুবকে জিজ্ঞেস করতে লাগলো, কি রে আয়ুব স্যার, ভিতরে ঢুকেও ঢুকলো না কেন? হয়তো স্যার ক্লাসে কিছু একটা গন্ধ পেয়েছে, নতুন কোনো আলোর গল্প, তাই হয়তো এমন করছে। চিন্তা করিস না, এক্ষুনি চলে আসবে ক্লাসে। স্যার ক্লাসে ঢুকতেই সবার সালাম গ্রহণ করতে করতে বলতে লাগলো, তোমরা সবাই জানো যে সামনে মাসে আমাদের কলেজের একটা দল গঠন করা হবে। যে দল জিতবে আগামী 2 বছর এই কলেজে যা ইচ্ছা তাই করতে পারবে, তবে মারামারি খুনাখুনি বাদে। স্যার, এইবার এই ভোটে কে দাঁড়াবে আমাদের কলেজ থেকে? আমাদের এই কলেজ থেকে 3 জন দাঁড়াবে। এক প্রিন্সিপাল স্যারের মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী, দ্বিতীয় আমাদের এই এলাকার কমিশনারের মেয়ে মারিসা, তৃতীয় আমাদের সভাপতির মেয়ে ঋতু। স্যার, আপনি তো দেখলাম সব মেয়েদের নাম বলেছেন। এই কলেজে কি কোনো ছেলে দাঁড়াতে পারবে না নাকি? দাঁড়াতে পারবে, কিন্তু কেউ টিকতে পারবে না, কারণ ওরা 3 জন ভোট চুরি করে নিয়ে নেয়, আর ওদের সামনে পাঙ্গা নিলে ওরা সোজা হাসপাতালে পাঠিয়ে দেয়। স্যার, আমি দাঁড়াতে চাই। কি কি করতে হবে আমাকে বলেন, আমি সবকিছু করতে রাজি আছি। এই মেয়ে, তুই পাগল হয়ে গেছিস নাকি? একবার যদি জানতে পারে ওরা তুই দাঁড়িয়েছিস, তাহলে তোর হাড্ডি গুড্ডি ভেঙে কুকুরকে খাইয়ে দিবে। আর তোকে এই কলেজে কেউ চেনেও না যে তোকে ভোট দেবে। সে যখন দাঁড়াতে চাইছে তাকে দাঁড়াতে দাও, একবার দেখুক সে ট্রাই করে পারে নাকি পারে না। স্যার, আমি ওদের ব্যাপারে জেনেও কেন মেঘকে বাঘের গুহায় ঢেলে দেব? আপনি তো জানেন ওরা কি কি করতে পারে। মেঘকে যদি খুন করেও ফেলে ও এইখানে, তাহলে ও কেউ এসে ধরবে না। আয়ুব, আমি মেঘের চোখে এমন কিছু দেখতে পারতেছি, আমার মনে হচ্ছে মেঘ এই ইলেকশনে জিতবেই। কেউ সাপোর্ট না করলেও আমি করব মেঘ, তোমাকে চিন্তা করো না। ঠিক আছে স্যার, এখন তাহলে পড়ানো শুরু করেন। স্যার পড়াতে শুরু করলো। মেঘ কয়েকবার ক্লাস শেষ করে হাঁটতে হাঁটতে বাসা খুঁজতেছে আর মনের সুখে গান গাইতেছে। এমন সময় পেছন থেকে কে যেন মেঘের মাথায় দিল সজোরে বাড়ি। পেছন ঘুরে তাকাতেই যাবে, সাথে সাথে মেঘ অজ্ঞান হয়ে গেল। এদিকে তাও বা মেঘের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, এখন বুঝ ঠেলা, আমার সাথে গলা উঁচু করে কথা বলার ফল। এই তোরা এই শালাকে রাস্তার মাঝখানেই শুয়ে রেখে আয়, গাড়ির নিচে পড়ে মারা যাক। এই তায়বা, ছেলেটাকে এইখানেই রেখে যাই, আবার যদি আমাদের পিছু লাগতে আসে তখন না হয় তাকে বুঝাবো কত ধানে কত চাল। তুই যখন বলতেছিস, আচ্ছা যা, তোর কথাটা না হয় শুনলাম। চল এখন চলে যাই,
কালকে সকাল সকাল কলেজে চলে আসিস। আব্বু কি যেন বলবে আমাদের। ঠিক আছে, চলে আসবো। চল একটা জায়গা যাই যেখানে শুধু আনন্দ আর আনন্দ থাকতে পারবি, কেউ বাধা দিতে পারবে না। চল যাই তাহলে। এই বলে ঋতু, মারিয়া আর তাওবা চলে গেল একটা বস্তির সামনে। তাওবা এটা দেখে ঋতুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে তুই এটা আমাকে কোথায় নিয়ে এসেছিস? এই পোস্টারটা তো দেখে মনে হচ্ছে এটা কোনো একটা পতিতালয়। এটা পতিতালয়, এইখানেই মজা আছে। চল আমার সাথে, একবার ভিতরে গেলেই বুঝতে পারবি কি মজা। তবে একটা কথা মনে রাখিস, বেশি খেয়ে ফেললে কিন্তু পুলিশের কাছে ধরা খেয়ে যাব। আচ্ছা যা, বেশি খাবো না এখন। তো চল আগে দেখি গিয়ে এটার ভেতরে এমন কি মজা আছে যে আমাকে এইখানে নিয়ে এসেছিস। এই বলে তিনজন চলে গেল ভিতরে। সিঁড়ি বেয়ে 3 তলায় চলে গেল। একদল ছেলে বসে আছে। এটা দেখে ঋতু বলতে লাগলো, ভয় পাস না, কিন্তু ওদের আমি ভালো করেই চিনি। আমার সাথে এইখানে কয়েকদিন আসা যাওয়া কর, তাহলেই সব বুঝে যাবি আমি এখানে কি করি। এই বলে ঋতু ছেলেটার পাশে গিয়ে বসে পড়ল। এইদিকে তাওবা আর মায়েশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। ছেলেটা ঋতুকে বলতে লাগলো, ঋতু বেবি, এত দেরি করলে কেন আজকে আসতে? তুই জানো না তোমাকে না দেখলে আমার কিছুই ভালো লাগে না। জান, আসতে তো সময় লাগবে তাই না? আজকে একটু দেরি হয়ে গেছে। চলো আমার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দেই। এই তাওবা আর মাইশা, এদিকে আয়। তাওবা আর মাইশা চলে গেল তাদের কাছে। শোনো রিয়াজ, এটা হচ্ছে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের মেয়ে তাওবা, আর এটা হচ্ছে পুলিশ কমিশনারের মেয়ে মাইশা। বাহ বেবি, তুমি এত সুন্দর মাল আনবে ভাবতেই পারি নাই। ওদেরকেও কি এই ব্যবসায় ধরিয়ে দিবে? দেখি ওরা রাজি থাকলে করবে, আর না করলে নাই। তো তাওবা আর মাইশা, তোরা দুজন এখানে বসে থাক, আমি একটু ভিতর থেকে আসতেছি। চলো যান, আমরা যাই। চলো, আজকে তোমাকে অনেক আদর করব, কোনোদিন আমার কাছ থেকে দূরে থাকতে দেব না। এই বলে রিয়াজ ঋতুকে নিয়ে চলে গেল কেবিনের ভিতরে। এদিকে তাওবা আর মাইশা বসে আছে আর বলতেছে, ছি ঋতু, এতটা খারাপ আমি আগে জানতাম না। চল আমরা এইখান থেকে চলে যাই, ওর সাথে আর বন্ধুত্ব রাখবো না। ঋতু যা ইচ্ছা মন চায় করতে, তাতে আমাদের কি? আর আমি আগে থেকেই জানি যে ঋতু এসব করে বেড়ায়। তার মানে তুইও তার সাথে জড়িত আছিস, তাই না? জাস্ট সিম্পল ব্যাপার, এসবে কিছুই হয় না, শারীরিক তৃপ্তি পেলেই যথেষ্ট। এইসব কথা বলতেছে ওরা দুজন। প্রায় 30 মিনিট পর ঋতু তার হাতে 2 বান্ডেল টাকা নিয়ে এসে তাওবা আর মাইশাকে বলতে লাগলো, মাইশা তুইও আজকে করবি নাকি? করলে করতে পারিস, ভিতরে অনেক লোক আছে। না রে, আমার এখন দরকার নেই, যখন টাকার প্রয়োজন হবে তখন করব, এখন চল। এই বলে 3 বান্ধবী চলে গেল বাহিরে। এদিকে তাওবা ভাবতেছে সে তাদের সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলবে না কি এসব ভাবতেছে। এমন সময় ঋতু বলতে লাগলো, দেখো তাওবা, তুই চাইলেই আমাদের টিমে জয়েন করতে পারিস। তুই এই লাইনে নতুন, অনেক টাকা পাবি। শারীরিক সম্পর্ক করলে কিছু হয় না, আর প্রোটেকশন ব্যবহার করবে ওরা, সো বাচ্চা হওয়ার কোনো চান্স নেই। তোরা করতেছিস তোরাই কর, আমার দরকার নেই। একবার যদি আমার আপু জানতে পারে আমি এইসব কাজে জড়িত আছি, তাহলে তো জানিস আপু কি করতে পারে। তোর আপু জানবে কিভাবে যদি আমাদের মধ্যে থেকে কেউ না বলে? এখন তুই ভেবে দেখতে পারিস, তুইও চাইলে আমাদের সাথে জয়েন্ট করতে পারবি। এইখানে শুধু টাকা আর টাকা। এইসব বলতে বলতে 3 বান্ধবী চলে গেল যার যার বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে তাওবা এবং তার বোন। কিরে তাওবা, আজকে কলেজ ছুটির পর তুই কোথায় গিয়েছিলি রে? আমি বাসায় এসে তোকে পেলাম না। ওরে না মানে আপু, আমি একটু বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছিলাম। কেন, কোনো প্রয়োজন নাকি আমাকে? না, কোনো প্রয়োজন নেই, তবে ঋতুর ব্যাপারে আমি কিছু ইনফরমেশন পেয়েছি। তার সাথে চলাফেরাটা একটু কম করবি।
ঠিক আছে আপু, আর তোমার অফিসের কি খবর? শুনেছি তুমি নাকি সিআইডি অফিসারের গোয়েন্দা সদস্য হয়ে কাজ করবে। এখন থেকে আমি সিআইডি সিক্রেট গোয়েন্দা অফিসার। আমি যা ইচ্ছা করতে পারবো, কেউ বাধা দিতে পারবে না। ও আচ্ছা। এই সব বলতেছে আর খাবার খাচ্ছে। চলুন দেখে আসি মেঘ কি করতেছে। ছাদের উপর বসে আছে। আজকেই এই বাসায় নতুন ভাড়া এসেছে। পরন্ত বিকাল এখন, সূর্য অস্ত্র যাচ্ছে। মেঘের এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। বেশ কিছুক্ষণ বসে থাকার কারণে মেঘ উঠে পড়ল ওইখান থেকে। যেই নিচে যেতে যাবে এমন সময় পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ কেউ বলে উঠল, চলে যাইতেছেন নাকি? মেঘ কিছুটা ভয় পেলে আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। এমন সময় আবারও মেয়েটা বলে উঠল, এই যে মিস্টার, আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি, আমাকে দেখলেন না? এটা শুনে মেঘ পাশে তাকাতেই দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পুরাই চ্যাপটা শুটকির মতো। এইসব ভাবতেছে মেঘ। এমন সময় আবারও মেয়েটা বলে উঠল, আপনি বোবা নাকি যে কথা বলতে পারেন না? না, কথা বলতে পারি। আসলে আমি এই বাসায় নতুন তো, তাই আর কি কাউকে চিনি না। আর মেয়েদের সাথে আমি বেশি কথা বলি না। ও আচ্ছা, তা কিসে পড়েন আপনি? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আপনি কিসে পড়েন? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা যান তাহলে, গিয়ে পড়তে বসেন। মেঘ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। রাত 2টা। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকে দেখে রাজ ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলতে লাগলো, ভাই আপনি কোথায় আছেন এখন? এই তো বাসায় আছি। কেন, কি হয়েছে? আপনি একটু আমাদের ডেরায় আসেন, আপনার জন্য একটা অনেক বড় সারপ্রাইজ আছে। এত রাতে আমি যাব কি করে? তুই একটা গাড়ি পাঠিয়ে দে, আমি ঠিকানা পাঠিয়ে দিছি, মেসেজ করে তোকে। ঠিক আছে ভাই, রাখছি তাহলে। মেঘ ফোনটা কেটে রাজকে তার অ্যাড্রেসটা পাঠিয়ে দিল। মেঘ কিছুক্ষণ পর মেঘ আস্তে আস্তে ছাদে চলে আসলো। নারিকেল গাছ দিয়ে নিচে নেমে সোজা পেছনে গেট দিয়ে বাইরে বের হয়ে গেল। কিছু দূরে গাড়িটা রাখা আছে। মেঘ হাঁটতে হাঁটতে গাড়ির সামনে এসে বলতে লাগলো, কি এমন সারপ্রাইজ আছে রে যে এত রাতে আমাকে যেতে বলেছে? আগে চলেন ভাই, এরপর দেখতে পারবেন কি সারপ্রাইজ আছে। মেঘ চলে গেল ড্রাইভ। তার কেবিনে প্রবেশ করতেই দেখতে পেল একটা লোককে বেঁধে রাখা হয়েছে। মুখ কাপড় দিয়ে ঢাকা, তাই কিছু দেখা যাচ্ছে না। কিরে রাজ, এটা কাকে ধরে নিয়ে এসেছিস? ভাই আপনার সারপ্রাইজ আপনি নিজেই দেখে নেন কেমন হয়েছে। ভালো হলে আমাকে একটা ধন্যবাদ দিয়ে দিবেন। মেঘ লোকটার মাথা থেকে কাপড়টা সরাতেই তো অবাক, কারণ বিখ্যাত বিজনেসম্যান আরিয়ান চৌধুরী বসে আছে। মেঘকে দেখে যে কিছু বলতে যাবে, কিন্তু বলতে পারছে না। তার মুখে কাপড় বাঁধা দেখে আরিয়ানের মুখ থেকে কাপড়টা খুলতেই আরিয়ান বলতে লাগলো, কিরে, সাহস থাকলে হাতের বাঁধন খুলে কথা বল। আর আমাকে এখানে ধরে এনেছিস কেন? এটার জবাব দে আগে। রাজ, ওর হিস্টোরিটা বলতো দেখি। 2378 জন মেয়ে পাচার, 109 জন মেয়েকে ধর্ষণ, 12 জন মেয়েকে খুন এবং 135 পরিবারের জায়গায় জমি জোর করে দখল করে নিয়েছে ভাই এই আরিয়ান। শুনেছিস তো কিসের জন্য ধরে এনেছে তোকে? শুনেছি। আমাকে ছেড়ে দে, বলতেছি, না হলে তোদের কোনো অস্তিত্ব থাকবে না। আমার হাত কত দূর যাইতে পারে তোদের জানা নেই। আমার হাত ও কতটা চুলকাইতে পারে তোর কোনো জানা নেই। এইখানে আজ পর্যন্ত 178টা খুন করেছি এই তোর মতো কিছু লোকদের। তুই কে রে যে আমার বিচার করবি? উল্টো আমি তোর বিচার করব একবার, এরপর দেখ আমার কত লোক আসে। সকাল হওয়ার আগে তোর রক্ত চুষে খেয়ে ফেলবো। রাজ, আমার জিনিসপত্রগুলো দে তো। এই নেন ভাই, এই বক্সের ভিতরে আপনার সকল জিনিসপত্র আছে। আর একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, আপনার জিনিসের সাথে ওইটা দিয়ে প্রথমে ট্রাই করেন, দেখে নিয়েন ভালো নাকি খারাপ। মেঘ বক্সটা খুলতেই দেখতে পেল ভিতরে একটা ছুরি রাখা আছে। ছুরিটা হাতে নিতেই এর ভেতর থেকে অনেকগুলো জিনিস বেরিয়ে আসলো। এটা দেখে তো মেঘ অবাক। বাহ, আজকে একটা ভালো জিনিস দিয়েছিস রে রাজ, এটা দিয়ে কামটা সেরে নেই। এই বলে আরিয়ানের পায়ের ভেতর গেঁথে দিল বড় 13 ইঞ্চির একটা চিকন রড। এইদিকে আরিয়ানের মুখে কাপড় থাকার কারণে
তার চিৎকার বাহিরে যাচ্ছে না। মেঘ রডটা মাঝ বরাবর এনে দুপাশ দিয়ে বাড়ি দিতে লাগলো। অন্যদিকে রাজ ও সেম কাজ করতেছে আরেক পায়ে। কিছুক্ষণের মধ্যে আরিয়ানের পা থেকে মাংসগুলো আলাদা হয়ে হাড্ডিটা দেখা যাচ্ছে, অনেক সাদা হাড্ডি। এটা দেখে মেঘ দিল হাড্ডিতে সজোরে বাড়ি, সাথে সাথে ভেঙে গেল হাড্ডিটা। এদিকে আরিয়ান চিৎকার করতে করতে মারা গেছে। রাজ, ওর লাশটা ওর অফিসের সামনে রেখে আসবি, আর কিছু প্রমাণ রেখে আসবি যেগুলো সে করত। বাকি প্রমাণ পুলিশ প্রধানের কাছে পাঠিয়ে দিবি। ঠিক আছে ভাই, চলেন আপনাকে বাড়িতে দিয়ে আসি। তোর যেতে হবে না, তুই কাজটা সেরে ফেল। এই পলক, তুই চল আমার সাথে। পলককে নিয়ে মেঘ চলে গেল বাসার কিছুটা কাছে। মেঘ নেমে পলককে বলতে লাগলো, এখন তুই চলে যা, আমি হেঁটে হেঁটে বাসায় পৌঁছে যেতে পারবো। এই বলে মেঘ চলে গেল বাসায়। দেওয়াল টপকিয়ে নারিকেল গাছ দিয়ে ছাদে চলে গেল। আস্তে আস্তে চারিপাশ দেখতে দেখতে তার রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। সকাল 10টা। এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পেল মেঘ। ঘুম ঘুম চোখে দরজা খুলতে নাবিলা বলতে লাগলো, কি ব্যাপার, আপনি তো দেখি এখনো ঘুমাচ্ছেন, কলেজ যাবেন কখন? আজকে যাব না, শরীরটা ভালো নেই, অনেক ক্লান্ত লাগতেছে। আপনি চলে যান। আমি না হয় যাব, কিন্তু আপনার শার্টে এত রক্ত লেগে আছে কেন? এটার উত্তর দেন আগে। মেঘ শার্টের দিকে তাকিয়ে দেখে সত্যি রক্ত লেগে আছে। মেঘ কিছু একটা ভেবে বলতে লাগলো, আরে এটা রক্ত না, রাতে আর্ট করছিলাম তো এখান থেকে রং লেগেছে হয়তো। আপনি যান, এখন আমার অনেক ঘুম পাচ্ছে। ঠিক আছে, বিকালে কথা হবে, বাই। এই বলে নাবিলা চলে গেল। এদিকে মেঘ দরজাটা লাগিয়ে দিয়ে তার শার্টটা খুলে ওয়াশরুমে ভিজিয়ে দিয়ে আবারও শুয়ে পড়ল। দুপুর 2টা। এমন সময় কলিং বেল বেজে উঠল। মেঘ দরজা খুলতেই নাবিলার আম্মু দাঁড়িয়ে আছে খাবার নিয়ে। এই নাও মেঘ, তোমার খাবার। সকালে নাবিলা তোমাকে ডেকে গেল, তুমি উঠো নাই কেন? শরীরটা একটু দুর্বল লাগছিল তো, তাই আর খাইতে যাই নাই। আচ্ছা আপনি যান, আমি খাবার খেয়ে নিব নে। ঠিক আছে, যাইতেছি। নাবিলার আম্মু চলে গেল। এদিকে মেঘ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে বসে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকে দেখে সৌরভ ফোন দিয়েছে। কল রিসিভ করতে সৌরভ বলতে লাগলো, মামা তুই কোথায় আছিস? এখনই কলেজে আয়, এইদিকে ওরা আমাকে আটকে রেখেছে, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আসতেছি এখনই। মেঘ বেশি কিছু না ভেবে রেডি হয়ে চলে গেল। কলেজে গিয়ে দেখে তাওবা এবং তার পুরো গ্যাং নিয়ে সৌরভকে আটকে রেখেছে। মেঘ ওদের সামনে যেতেই বলতে লাগলো, তাওবা বলতে লাগলো, কিরে আজকে তোকে কলেজে দেখলাম না, আসিস নাই নাকি আজকে? না ম্যাম, আজকে আসি নাই, শরীরটা ভালো নাই, তাই আর কি। ও আচ্ছা, আমার সোনা পাখিটার জ্বর এসেছে তাই না? কাছে আসো, তোমার জ্বরটা ভালো করে দেই। এই বলে তাওবা মেঘকে কাছে টেনে মেঘের 2 গালে কষে 2টা চর মেরে দিয়ে বলতে লাগলো, এখন আমার বাবুটা যাও, তুমি আবার পরে দেখা হবে কেমন? আর বিকালে পার্কে চলে আসো, তোমার সাথে একটু আড়ালে বসে প্রেম করব। বাহ, তো বাবা তুই দেখি ভালোই মানিয়ে পারিস। বেচারা কষ্ট পেয়েছে বলতো, একটু জোরেই চরগুলো মেরেছিস না? হয়তো মেরেছি, কিন্তু তোর এত জ্বলছে কেন এটাই বুঝলাম না। তুই থাকবি হাসি খুশি, তা না কেমন করে আসিস মুখ? কাহিনী আবার কি হবে? আমি তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, আমি তাকে ছাড়া বাঁচবো না। তো বাবা প্লিজ ওর সাথে এমন করিস না, ও যে কষ্ট পায় খুব। ওর কষ্ট দিয়ে আমি কি করব বলতো? তোর যদি এত কষ্ট হয় আমাদের গ্যাং ছেড়ে দিয়ে ওর সাথে থাকতে পারিস, আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে, আজ থেকে আমিও তার সাথেই থাকবো। শ্যাগিং করলে আমাদের সোজা আব্বুর কাছে বিচার দিব তোর নামে। ওলে বাবালে, ভয় পাইছি, আমি ভয় পাইছি। আমি আর কখনোই এমন করব না, ভয় পাইছি। যা ভাগ এখান থেকে। তো কোথা থেকে যে এসব আবল মার্কা মেয়ে আসে বুঝি না বাপু। তাওবা তার বান্ধবীদের সাথে কথা বলতেছে। এমন সময় ঋতু আর মাইশা এসে বলতে লাগলো, তাওবা তোর সাথে কিছু কথা আছে আমাদের, কথাটা রাখবে প্লিজ? বান্ধবী তোর 2টা পায়ে পড়ে। আগে বল শুনি, এরপর না হয় ভেবে দেখব রাখা যায় না না রাখা যায়। আমি যার সাথে ওই দিন করেছিলাম না, ওর একটা বড়লোক বন্ধু আছে এবং বড় বড় মাফিয়াদের সাথে হাত আছে তার। তুই যদি তার সাথে রিলেশন করার নাটক করিস তাহলে ওর কাছ থেকে অনেক টাকা হাতে নিতে পারবো আমরা।
আমার বাবার টাকা কম আছে নাকি যে তুই বলতেছিস তার সাথে রিলেশন করে আমি তার কাছ থেকে টাকা নিব? টাকা না নে, আমরা আমাদের কাজ আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। বড় বড় মাফিয়াদের সাথে একবার আমাদের ভাব হয়ে গেলে আর কিচ্ছু লাগবে না। আমরা যত চাইবো ততই ওরা টাকা দিবে। ঠিক আছে, তুই যখন বলতেছিস তাহলে আমি তার সাথে রিলেশন করার নাটক করব। তবে একটা কথা, তুই যা করছিস সে যদি তা করতে চায় তাহলে আমি তাকে সব কিছু বলে দিব, এটা মনে রাখিস। ঠিক আছে, তখন তুই বলে দিস, তাতে আমাদের কিছু যায় আসে না। আজকে বিকালে সে আসবে আমাদের সাথে দেখা করতে। ঠিক আছে, আমি এখন বাসায় গেলাম, বিকালে খবর দিস আমাকে। আচ্ছা, দিবনে খবর। তাও আবার চলে গেল বাসায়। এদিকে নীলা রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় কয়েকটা ছেলে নীলাকে ঘিরে ধরে বলতে লাগলো, এই দেখেছিস তোরা, এই শালিটা তো দেখতে পুরোই মালের মতো লাগতেছে। ওর সাথে এক রাত কাটাতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। কি বলিস তোরা? ভাই ঠিক বলেছেন, এই মালটাকে নিয়ে যাই, চলেন তাহলে। নিয়ে চল। যেই নীলার শরীরে হাত দিতে যাবে এমন সময় মাস্ক পরা একটা ছেলে এসে বলতে লাগলো, ভাই আমি ওকে আপনাদের সাথে যোগ দিতে পারি? এই মেয়েটার উপর অনেক আগে থেকেই নজর ছিল আমার। যদি বলেন আমি আপনাদের সাথে যোগ দিব। ঠিক আছে, আয়। তবে 10,000 টাকা দিতে হবে আমাদের, তাহলেই তুই মেয়েটাকে ভোগ করতে পারবি। ঠিক আছে, টাকা দিতে রাজি আছি আমি। চলেন এখন যাই তাহলে। ছেলেগুলো এবং মাস্ক পরার লোকটা চলে আসলে ছেলেগুলোর আস্তানায় ঘরের ভিতরে ঢুকে মেয়েটাকে বেঁধে ছেলেটা বলতে লাগলো, আগে আমি শুরু করি। কি বলিস তোরা? ভাই শুরু করেন তাহলে। আরে ভাই এত তাড়াতাড়ি করতেছেন কেন? আগে আমার কথা তো শুনবেন নাকি? আমার কথা না শুনেই আপনারা মেয়েটাকে ভোগ করতে যাচ্ছেন। তোরা আবার কি কথা শুনবো? আর তুই মাস্ক পরে আছিস কেন? মাস্ক খুলে ফেল, তোর মুখটা একবার আমরা দেখি। যেহেতু তুই আমাদের দলের একজন, আজকে সেহেতু তোর মুখটা তো দেখতে পারবো। মাস্ক খুলতেই নীলা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটার দিকে, কারণ এটা আর কেউ না, এটা হচ্ছে মেঘ। মেঘকে দেখে নীলা বলতে লাগলো, মেঘ, আমি তো তোমার বোনের মতো, আমার জীবনটা নষ্ট করে দিও না, আমাকে বাঁচাও ওদের হাত থেকে প্লিজ, তোমার 2টা পায়ে পড়ি। সরি নীলা, আমি কাউকে বাঁচাই না, সবাইকে মেরে ফেলি। তো তোমাকেও ভোগ করা শেষ করে মেরে নদীতে ভাসিয়ে দিয়ে আসবো। প্লিজ মেঘ, আমি তোমার পায়ে পড়তেছি। নীলা অঝরে কান্না করতেছে, কিন্তু তার কান্নার শব্দ রুমের বাইরে যাচ্ছে না। এইদিকে যেই ছেলেটা নীলার শরীরে হাত দিতে যাবে এমন সময় মেঘ ছেলেটার মাথা ধরে ঘোরাতে লাগলো। আস্তে আস্তে ছেলেটার ঘাড় ভেঙে উল্টো হয়ে গেল। এটা দেখে বাকি ছেলেরা বলতে লাগলো, কিরে, তুই না আমাদের সাথে ভোগ করতে এসেছিস? এই মেয়েটাকে তাহলে আমাদের বসকে মারলি কেন তুই? আমার কথা শুনে নাই তোদের বস, এর জন্য মেরে ফেলেছি। এখন যদি তোরা না শুনিস ওর মতো তোদেরও একই অবস্থা হবে। দেখছিস আমরা কয়জন আছি এইখানে, আর তুই একা। আমরা যদি সবাই তোর উপর ঝাঁপিয়ে পড়ি, তুই বেঁচে ফিরবি নাকি সন্দেহ আছে। বেঁচে ফিরবো এটা চিন্তা নেই, তবে তোরা বেঁচে ফিরবি নাকি এটা চিন্তা কর। আজ থেকে খেলা শুরু হয়ে গেছে আমার। এই বলে মেঘ দরজাটা লাগিয়ে একটা ছেলের ঘাড় মোটকে ফেলেছে, আবার কারো জিভ কেটে ফেলতেছে, আবার কারো পা কেটে ফেলতেছে। অন্যদিকে নীলা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। নীলা কিছুই বুঝতে পারছে না এইখানে কি হচ্ছে। তাকে বাঁচানোর জন্য ফাইট করতেছে নাকি তাকে মেঘ একাই ভোগ করার জন্য ফাইট করতেছে। পুরো ঘর রক্তে ছড়াছড়ি, ছেলেগুলো সবাই মারা গেছে, কাউকে বাঁচিয়ে রাখে নাই। বাঁচিয়ে রাখলে যে মেঘের বিপদ হবে এটা সে বুঝতে পারছে। সবাইকে মেরে মেঘ নীলার দিকে এক পলক তাকাতেই নীলা ভয়ে কান্না করে দেয়, কারণ মেঘের পুরো মুখে রক্তে মাখামাখি হয়ে আছে। মেঘ নীলার হাতে এবং পায়ের বাঁধন খুলতে খুলতে বলতে লাগলো, নীলা শুনো, একটা কথা মনোযোগ দিয়ে। এইখানে যা হয়েছে সবকিছু তোমার মাথা থেকে ডিলিট করে দাও। এইখানে যা হয়েছে যদি একটা কথা কারো কানে যায় তাহলে তোমার মৃত্যু ওই দিন হবে, মনে রাখো। এইখানের একটা কথাও কাউকে বলবো না। তবে আপনি তো আমাকে ভোগ করতে চেয়েছিলেন, ভোগ করবেন না নাকি? না, আমি এমন মানুষ না। মেয়েদের শরীরের প্রতি আমার একটু লোভ নেই। ওই সময় বলেছিলাম কারণ ওরা যাতে আমার পরিচয় না জানতে পারে। আমরা দুইজন একই কলেজে পড়ি। আমার এখন যেই রূপটা দেখতেছো না, এটা এক রূপ, আরেক রূপ একটু আগেই দেখেছো।
তা তো দেখছি, কিন্তু একটা কথা আমার না মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনি কি সত্যি কলেজের স্টুডেন্ট, নাকি স্টুডেন্ট সেজে থাকার অভিনয় করছেন? স্টুডেন্ট হলে তো আমাদের প্রিন্সিপাল স্যারের বোর্ডে লাগিয়ে দিত আপনার কিছু তথ্য, কিন্তু স্যার তো কিছুই করে নাই। আস্তে আস্তে জানতে পারবেন, এখনই এত জানা বেশি ভালো না। চলেন, আপনাকে দিয়ে আমি আবার বাড়িতে যাব। ভেতরে মনে হয় টিউবওয়েল আছে, আপনি ওইখানে গিয়ে হাত মুখ ধুয়ে আসেন। আপনার হাতে এবং পুরো মুখে রক্তে মাখামাখি হয়েছে। মেঘ আর কিছু না বলে টিউব অয়েল থেকে হাত মুখ ধুয়ে এসে নীলাকে নিয়ে চলে গেল কলেজের সামনে একটা রিকশায় উঠিয়ে দিয়ে মেঘ চলে গেল বাসায়। রুমে প্রবেশ করে ড্রেস চেঞ্জ করে বসে আছে। বেশ কিছুক্ষণ পর নাবিলা আসলো আর বলতে লাগলো, কি ব্যাপার, কলেজ থেকে এসে তোমাকে বাসায় দেখতে পেলাম না যে? কোথাও গিয়েছিলে নাকি? বন্ধুকে আটকে রেখেছিল, তাকে ছাড়িয়ে নিয়ে আসলাম। ও আচ্ছা, তো খাওয়া দাওয়া করেছো নাকি করবে? খাওয়া দাওয়া করেছি। আমার সাথে পার্কে ঘুরতে যাবি নাকি একটু পর? নিয়ে গেলে তো যাবই। আচ্ছা তুমি থাকো, আমি রেডি হয়ে আসতেছি একটু পর। ঠিক আছে, যাও। নাবিলা চলে গেল। এইদিকে মেঘ বসে বসে ফোন টিপতেছে। এমন সময় তার আব্বুর কল রিসিভ করতে ওই পাশ থেকে বলতে লাগলো, কি রে মেঘ, কখন বাসায় আসবি? অনেক দিন তো হয়ে গেছে, ঢাকা গেলি আর তো আসলি না। কিছুদিন পর আসবো আব্বু। তা খাবার সবকিছু ভালোভাবে চলতেছে নাকি? চলতেছে, কিন্তু সবাই তোকেই খুঁজতেছে। তুই নাকি সবাইকে ভালোভাবে দুধ দিয়ে আসিস বাড়িতে বাড়িতে, আর দামও কমিয়ে রাখিস। আব্বু, দাম কমিয়ে রাখি বলেই তো সবাই আমাদের খামারের গরুর দুধ নেয়, আর দুধটাও ভালো। আচ্ছা তাড়াতাড়ি চলে আসিস, আমি একা সামলাতে পারছি না সব কিছু। ঠিক আছে আব্বু, তাড়াতাড়ি চলে আসবো। এই বলে মেঘ ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর নাবিলা আসতেই নাবিলাকে নিয়ে চলে গেল পার্কে। ঘুরে ঘুরে দেখতেছে পার্কটা। এমন সময় মেঘের চোখে পড়ল তাওবা এবং একটা ছেলে হাতে হাত রেখে বসে আছে। মেঘ গাছের আড়াল থেকে দুইজনের পিক তুলে নিয়ে চলে গেল নাবিলার কাছে। সন্ধ্যায় দুজন ফুচকা আর হালিম খেয়ে চলে গেল বাসায়। রাতে খাওয়া দাওয়া করে মেঘ ফোনটা বের করে তাওবা আর ছেলেটার পিকটা ভালো করে দেখতে লাগলো। স্কোপিং করে ছেলেটার পিক আলাদা করে পাঠিয়ে দিল রাজের কাছে। বেশ কিছুক্ষণ পর রাজের ফোন এলো। ভাই, আপনি যার পিক পাঠিয়েছেন সে হচ্ছে তামিম। বাইরের কয়েকটা দেশের মাফিয়াদের সাথে হাত আছে ওর। এই তামিম প্রতিনিয়ত মেয়ে পাচার করে পুলিশের সামনে দিয়ে, কিন্তু পুলিশ কিছুই করে না তামিমের। ঘুষ খাওয়ালে কোন পুলিশ কি করবে বলতো? আচ্ছা তুই একটা কাজ কর, তামিমের আরো কিছু ইনফরমেশন আমাকে দে। কবে, কোথায়, কখন মেয়ে পাচার করবে, সকল কিছু আমার চাই আজকে। ঠিক আছে ভাই, আমি সকল কিছু পাঠিয়ে দিব আজকে। আপনি নিশ্চিন্তে ঘুমান, সকালের মধ্যে সকল খোঁজ পেয়ে যাবেন। মেঘ বেশি কিছু না ভেবে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই দেখতে পেল হোয়াটসঅ্যাপে তামিমের অনেকগুলো ডকুমেন্ট দিয়ে দিয়েছে রাজ। কার সাথে কি করে, কার সাথে কত সময় থাকে, কার ইত্যাদি ইত্যাদি জিনিস। মেঘ সব কিছু দেখে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে চলে গেল হোটেলে। কিছু খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল 10টা 12 বাজে। কলেজ গেটের সামনে যেতেই পেছন থেকে কে যেন মেঘের মাথায় গাঁটটা মেরে চলে গেল। পেছনে তাকাতেই দেখতে পেল তাওবা চলে যাইতেছে। মেঘের বুঝতে বাকি রইল না যে এটা তাওবার কাজ। বেশি কিছু না ভেবে চলে গেল ক্লাসে। কয়েকটা ক্লাস করে ক্যান্টিনে এসে বসে আছে। এমন সময় নীলা আসলো। মেঘকে দেখে হাসি মুখে বলতে লাগলো, কেমন আছো মেঘ, আর তুমি কোথায় থাকো? তোমার অ্যাড্রেসটা কি জানা যাবে? আমার অ্যাড্রেস জেনে তুমি কি করবে? আমার অ্যাড্রেস দেওয়া যাবে না। আমি একজনের বাসায় থাকি। আর একটা কথা, তুমি আমার সাথে বেশি কথা বইলো না, তাহলে দেখবে সে তোমাকে অত্যাচার করবে, সাথে আমাকেও। কিছুই করতে পারবে না। কিছু করলে সোজা প্রিন্সিপাল স্যারের কাছে বলে দিব যে তোয়াবা কলেজ থেকে কয়েকটা মেয়েকে কিডন্যাপ করে পাচার করে দিয়েছে। নীলার কথা শুনে মেঘ তো পুরাই অবাক। নীলার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে মেঘ। এটা দেখে নীলা বলতে লাগলো, কি হলো, আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমি ভূত না নাকি পেতনি যে এইভাবে তাকিয়ে থাকতে হবে? তাওবা কলেজ থেকে মেয়ে কিডন্যাপ করে পাচার করে দিয়েছে, এটা তুমি জানো কি করে? আর মানে তুমিও তাদের সাথে যুক্ত আছো, তাই না? আরে না, আমি ওই দিন কলেজ থেকে বাসায় যাচ্ছিলাম। পরে দেখি তোয়াবা তার বান্ধবীদের নিয়ে কলেজের কয়েকটা মেয়েকে
কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। পরে আমিও তাদের পিছু করি। কিছু দূর যেতেই দেখতে পাই মেয়েগুলোকে অন্য একটা গাড়িতে উঠিয়ে দিয়ে ছেলেটার কাছ থেকে 1 ব্যাগ টাকা নিয়েছে। এটা থেকেই বোঝা যায় যে তুয়াবা মেয়েগুলোকে পাচার করে দিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কি গাড়ির নাম্বারটা দেখেছো? দেখে থাকলে আমাকে বলো। একটু ওয়েট, মনে করিনি। 22W63 এটা ছিল গাড়ির নাম্বার। মেঘ গাড়ির নাম্বারটা তার ফোনে লিখে নিল। দুজন বসে কথা বলতেছে। এমন সময় নীলার পেছন থেকে তাওবা বলতে লাগলো, কি রে নীলা, বেশ ভালোই তো জমেছে দেখি। ওই বলদটার সাথে চালিয়ে যা। কয়েকদিন পর যখন তোকে ধর্ষণ করবে তখন আমার কাছে আসিস, তোকে ভালো একটা লাইন ধরিয়ে দিব। এই বলে তাওবা চলে গেল। এদিকে মেঘ তাওবার কথা শুনে অনেক রেগে যায়। মেঘের পুরো মুখ লাল হয়ে গেছে। এটা দেখে নীলা বলতে লাগলো, আরে বাদ দাও ওর কথা, পাগল ছাগল। যা বলবে তাই কি শুনতে হবে নাকি? আমাদের বলো। এখন তো আর ক্লাস হবে না, চলো আজকে তোমাকে নিয়ে আমাদের বাসায় যাব। কি বলো? আমার মতো একজন গরিবকে তোমার বাসায় নিয়ে গেলে তোমার বাসা তো ময়লা হয়ে যাবে। থাক, যাইতে হবে না, তুমি একাই চলে যাও। চলো বলতেছি, আজকে তোমাকে যেতেই হবে আমাদের সাথে, চলো। নীলার জোড়াজুড়িতে মেঘ নীলার সাথে একটা রিক্সা করে চলে আসলো। একটা গলির সামনে গাড়ি থেকে নেমে গাড়ি ভাড়া দিয়ে একটা দামি গাড়ির সামনে যেতেই গাড়ির ড্রাইভার বলতে লাগলো, ম্যাম গাড়িতে উঠান, স্যার আমাকে ফোন দিয়েছিল আপনাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। মেঘ গাড়িতে ওঠো। মেঘ তো অবাকের চরম মাত্রায় চলে গেছে। এত দামি গাড়ি, কিন্তু নীলার ব্যবহার এবং পোশাক দেখে মনে হয় নীলা একজন গরিব মেয়ে। মেঘ গাড়িতে উঠতেই ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ গাড়ি চালিয়ে চলে আসলো অনেক বড় একটা বাড়িতে। মেঘ বাড়ির ভেতরে ঢুকতে দেখতে পেল পুলিশ, সেনাবাহিনী, ডিবি আরো অন্যান্য পুলিশের কর্মী হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির ভেতরে। প্রবেশ করতেই যাবে এমন সময় বাড়ির দারোয়ান মেঘকে চেক করতে লাগলো। চেক করা শেষ হতেই বলতে লাগলো, পিস্তলটা রেখে যান এইখানে, ভেতরে পিস্তল নিয়ে প্রবেশ করা নিষেধ। দারোয়ানের কথা শুনে নীলা এবং মেঘ দুজনে অবাক হয়ে গেল। মেঘ পিস্তলটা বের করে দারোয়ানের হাতে দিয়ে নীলার সাথে চলে গেল ভিতরে। বড় একটা রুমে বসে আছে মেঘ আর নীলা। এমন সময় প্রধানমন্ত্রী আসলো। প্রধানমন্ত্রীকে দেখে মেঘ তো আরো অবাক। নীলা, তুমি আমাকে প্রধানমন্ত্রীর বাড়িতে নিয়ে এসেছো কেন? আর তোমার আসল পরিচয় বা কি? নীলামা, যা তুই ফ্রেশ হয়ে আয়, আমি কথা বলতেছি মেঘের সাথে, ওরফে মেঘ, তাই না মেঘ? প্রধানমন্ত্রীর মুখে এমকে শুনে আরো অবাক হয়ে গেল মেঘ। চুপচাপ বসে আছে সোফায়। এমন সময় প্রধানমন্ত্রী আবার বলে উঠল, নীলা হচ্ছে আমার মেয়ে। সে সবসময় এইভাবেই চলাচল করতে পছন্দ করে, তাই আমিও কিছু বলি না তাকে। তা মেঘ, তুমি তামিম এবং আরও বিভিন্ন দেশের মাফিয়াকে মারতে এসেছো গ্রাম থেকে এই ঢাকা শহরে। এখন যদি আমি তোমাকে মেরে ফেলি তখন তুমি কি করবে? হা হা হা, আমাকে মারা এত সহজ না মিস্টার সবুজ চৌধুরী। আপনি চাইলে দেখে নিতে পারেন আমাকে মারতে পারে নাকি পারে না আপনার লোকেরা। মেঘের কথা শুনে প্রধানমন্ত্রীও অবাক। প্রধানমন্ত্রী ইশারা করতেই কয়েকজন বডিগার্ড মেঘের উপরে গুলি করতেই লাগলো, কিন্তু মেঘের কিছুই হলো না। এটা দেখে প্রধানমন্ত্রী তো পুরাই অবাক। মেঘ, তুমি এমন কি পরে এসেছো যে তোমাকে এতগুলো গুলি করার পরও তোমার শরীরে একটা গুলিও লাগে নাই? এই ঘড়িটা দেখতেছেন না? এইটার এমন কিছু পাওয়ার আছে যার হাতে একবার এই ঘড়িটা যাবে তাকে মারা এতটা সহজ হবে না। আর আপনি আমার পরিচয় জানলেন কি করে যে আমি এমকে? এটা আমি জানি নাই, এটা আমার মেয়ে নীলা জেনেছে। কালকে তুমি নীলাকে বাঁচিয়েছো, তখন নীলা তোমার হাতে এমকে গ্যাংস্টার কিং লেখাটা দেখে ফেলেছে। পরে বাসায় এসে আমাকে সব কিছু বলেছে। আমি প্রথমে বিশ্বাস করি নাই, কারণ তুমি তো 5 বছর এই ঢাকা শহরে কোনো কাজ করো নাই, এখন আবার শুরু করেছো। এটা থেকে অবাক হলাম, তাই নীলাকে বলেছিলাম তোমাকে নিয়ে আসতে। দেখতে চাইছিলাম তুমি সত্যি এমকে নাকি অন্য কেউ। তো এখন আমি কি করতে পারি আপনাদের জন্য বলেন আমাকে, আমি আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করব। বেশি কিছু না, যারা এই মেয়ে পাচারের কাজ করে তাদেরকে মেরে ফেলো। এর সাথে যদি মেয়েও সংযুক্ত থাকে তাকে তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দাও, বাকিটা আমি দেখে নিতেছি। ঠিক আছে, তাই হবে। আর নীলাকে বলে দিবেন আমার সাথে যেন বেশি কথা না বলে, কারণ আমার সাথে বেশি কথা বললে কলেজের কিছু মেয়ে ভাববে আমি নীলার সাথে রিলেশন করি।
ভাবুক না, আমি তো চাই তোমার মতো একজন ছেলে আমার মেয়ের জামাই হিসেবে। হা হা হা। আমি আপনার মেয়ের জামাই হতে পারবো না। আমি গ্রামের সাধারণ একজন ছেলে। আপনার মেয়ে গরুর গোবরে হাত দিতে পারবে না, মাটির চুলায় রান্না করতে পারবে না। তার থেকে ভালো হবে আপনি আপনার মেয়েকে টপ বিজনেসম্যান ইসমাইলের ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। ছেলেটা খুব ভালো, আমার বন্ধু। ঠিক আছে, খোঁজ খবর নিয়ে দেখি, ভালো হলে তো বিয়ে দিয়েই দিব। আমাদের বাসায় যখন এসেছো খাবার খেয়ে যাও, আবার কবে কখন আসবে তার কোনো শিওর নেই। আমার পেট এখন পুরো ভর্তি, এখন কোনো খাবার খাইতে পারবো না, আরেকদিন খাবো। এখন যাই তাহলে আমি। এই বলে মেঘ চলে গেল বাহিরে। দারোয়ানের কাছ থেকে তার পিস্তলটা নিয়ে বাহিরে চলে গেল। একটা রিক্সা নিয়ে সোজা বাসার দিকে রওনা দিল। বাসায় গিয়ে ব্যাগটা খাটের উপর রেখে নীলার দেওয়া গাড়ির নাম্বারটা সার্চ করতে লাগলো। কোথায় আছে এখন গাড়িটা? ম্যাপে দেখাচ্ছে গভীর জঙ্গলে গাড়িটার লোকেশন দেখাচ্ছে। মেঘ তার ফোনটা বের করে ফোন দিল রাজকে। কিছুক্ষণ রিং হতেই রাজ ফোনটা রিসিভ করলো। হ্যালো রাজ, আজকে রাতে একটা মিশনে যাইতে হবে আমাদের। বাইকগুলো বের করে রাখিস আর পর্যাপ্ত পরিমাণে তেল ভরে রাখিস বাইকগুলোতে। ঠিক আছে ভাই, এখন তাহলে রাখছি। একটা জায়গায় এসেছি, শুনেছি আজকে এই জায়গায় মেয়ে দিয়ে যাবে পাচারকারীরা। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিস। রাখছি তাহলে এখন। মেঘ ফোনটা রেখে রাজের লোকেশনটা দেখতে লাগলো। লোকেশনটা বের করে ফ্রেশ হয়ে চলে গেল তার ড্রায়। বাইকটা বের করে স্টার্ট দিয়ে সোজা চলে গেল রাজের লোকেশনে। গিয়ে দেখে রাজকে গাছের সাথে বেঁধে রেখেছে শত্রুরা। মেঘ তার স্নাইপারটা বের করে রাজের রশিতে গুলি করতে রাজের রশি খুলে গেল। এইদিকে মেঘ একের পর এক গুলি করতেছে শত্রুদের উপর। গুলি করতে করতে সবাইকে মেরে ফেললো। শুধু বেঁচে আছে তামিম। মেঘের মুখে মাস্ক থাকার কারণে মেঘকে চিনতে পারে নাই। শোন তামিম, একটা কথা বলি। আজকে তোকে ছেড়ে দিয়েছি, আবার যদি দেখি কোনোদিন এমন করেছিস তাহলে ওই দিনটাই তোর লাস্ট দিন হবে। আজকে গেলাম তাহলে, এই রাত চল। আমি তো এই কাজ আবারও করবই, দেখি তুই আমাকে কিভাবে আটকাস। তামিমের কথা শুনে মেঘ তামিমের দুই পায়ে গুলি করে দিল পিস্তল দিয়ে। আর কিছু না বলে রাজকে নিয়ে চলে গেল ড্রাইভ। ভাই, আপনি জানলেন কি করে আমার যে বিপদ হবে ওইখানে? এই মাফিয়া জগতে আমি 2 দিনও হয় নাই এসেছি। আমার বয়স যখন 15 তখন থেকে এই মাফিয়া জগতে ঢুকেছি। সো এই ঢাকা শহরের কোথায় কি হয় আমি এইখানে বসে থেকে বলতে পারি। তাই তো সবাই আপনাকে এমকে নামে চেনে। কি খাবেন বলেন, আমি বলতেছি খাবার এনে দেওয়ার জন্য। আমি এখন কোনো কিছু খাবো না। তুই এক কাজ কর, সৌরভকে ফোন দিয়ে বল আসতে। এখন থেকে আমার আসল রূপ বের হবে। তামিমকে তো শাসিয়ে দিয়ে এসেছি, সে এখন তার কাজ শেষ করে পালিয়ে যাবে। তার আগেই তাকে ধরতে হবে। ঠিক আছে ভাই, আমি সৌরভকে ফোন দিয়ে বলতেছি আসার জন্য। আর 3 দিন পর তার বড় একটা ডিল হতে চলেছে। ওইখানে প্রায় 3000 মেয়ে পাচার হবে। ওইখানেই সকল দেশের মাফিয়ারা আসবে। তাহলে তো ওই দিন তাকে খুন করতে হয়, কি বলিস তুই? ওই দিন তাকে খুন করতে হবে। এখন কি বাসায় চলে যাবেন নাকি এইখানেই থাকবেন আপনি? এখন বাসায় চলে যাব। আর এই 2টা মেয়ের পরিচয়টা বের করতো। এই মেয়েটার নাম ঋতু আর এই মেয়েটার নাম মাইশা। ভাই, আপনি এই ছবিটা কোথা থেকে পেয়েছেন? আর এই মেয়ে কি করেছে এটা পরে জানতে পারবি। তুই আগে এই 2টার আসল পরিচয় বের কর। ওর মা বাবাকে কোথায় থাকে, কয় ভাই বোন কি করে, ইত্যাদি ইত্যাদি সব বের করবি আজকে রাতের মধ্যে। ভাই, মাইশা হচ্ছে আমার ছোট্ট বোন। সে কি করেছে একবার বলেন ভাই, আমি নিজ হাতে তাকে শাস্তি দিব। দরকার পড়লে আমি নিজে তাকে মেরে ফেলবো। আমি যেটা বলবো এটা শুনে তুই হয়তো বিশ্বাস করতে পারবি না, তবে তোকে বিশ্বাস করতে হবে। আমি পোপ রাখছি সব সময়। এই দেখ, তোর নিজের চোখে দেখে নে তোর বোন কি কাজ করে, কলেজের কথা বলে কোথায় যায়।
রাজ ফোনটা নিয়ে দেখতে লাগলো মাইশা একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করতেছে। এটা দেখে তার হাত থেকে ফোনটা পড়ে গেল। দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল রাজ। কি বলবে কিছুই আসতেছে না তার মাথায়। রাজ কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, ভাই এটা আমার বোন হতে পারে না, এটা অন্য কেউ। ভাই আপনি সত্যি করে বলেন প্লিজ ভাই, এটা অন্য কেউ। আজকে কি বার? আজকে সোমবার। কেন ভাই, কি হয়েছে? জানি তুই বিশ্বাস করবি না, চল আমার সাথে, তোকে নিয়ে একটা জায়গায় যাব। ওইখানে গেলে তুই পুরো দৃশ্যটা নিজের চোখে দেখতে পারবি। তবে একটা কথা, ওইখানে কোনো কিছু করবি না তোর বোনকে। তোর বোন এসব ইচ্ছা করে করতে চায় নাই, এর পিছনে ঋতুর হাত আছে। মেঘ রাজকে নিয়ে চলে গেল একটা রেস্টুরেন্টে। দুজনে উপর উঠতে যাবে এমন সময় একটা লোক বলতে লাগলো, ভাই ভেতরে যাইতে হলে টেস্ট দিয়ে যাইতে হবে আর মাস্ক পরে যাইতে হবে। এই নেন, এইখানে 10,000 টাকা আছে, মাল ভালো পাবো তো ভিতরে? দুইজন কোচি মাল আছে, গিয়ে দেখতে পারেন, তবে রেট অনেক হাই। সমস্যা নাই, আজকে টাকা ভরপুর নিয়ে এসেছি এই ব্যাগের ভিতরে, যত পারি উড়াবো আজকে। এই বলে মেঘ এবং রাজ ভিতরে চলে গেল। দরজার বাহিরে ঋতু এবং মাইশা দাঁড়িয়ে আছে। এদিকে মেঘ ঋতুর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে, অন্যদিকে রাজ চলে গেল মাইশার কাছে। চলুন শুনে আসি কি কথা হচ্ছে তাদের মাঝে। যাবেন নাকি ভেতরে? কত টাকা এক রাতের জন্য? 5 লক্ষ টাকা এক রাতের জন্য, যা ইচ্ছে করতে পারবেন, সমস্যা নেই। এটা শুনে রাজ তার মুখ থেকে মাস্কটা সরাতেই মাইশা হা করে তাকিয়ে আছে রাজ এর দিকে। এইদিকে রাজের চোখ পুরো রক্তবর্ণ ধারণ হয়ে আছে। কি করবে সে নিজেও বুঝে উঠতে পারছে না। মাইশার চুলের মুঠি ধরে নিয়ে যেতে লাগলো গাড়িতে। এদিকে মেঘ ও ঋতুর চুলের মুঠি শক্ত করে ধরে গাড়িতে উঠে গেল। রাজ, এই দুইটাকে ধরে রাখ, আমি গাড়ি চালাচ্ছি। মেঘ গাড়ি চালিয়ে চলে গেল রাজদের বাসায়। গাড়ি থেকে নামতেই রাজ তার বোনের চুলের মুঠি ধরে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিল। মেঘও দাঁড়িয়ে আছে রাজের সাথে। বেশ কিছুক্ষণ পর মিসেস লতা এসে দরজা খুলতেই দেখতে পেল রাজ তার বোনের মাথায় চুলের মুঠি ধরে আছে। এটা দেখে লতা বলতে লাগলো, রাজ কি করতেছিস এসব? ছেড়ে দে মাইশাকে, ব্যথা পাচ্ছে তো। মা তুমি চুপ থাকো, আজকে মাইশাকে মেরেই ফেলবো আমি। এই বলে রাজ মাইশাকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। মেন গেটে টা লাগিয়ে দিয়ে মাইশাকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল রাজ। কোমর থেকে বেলটা খুলে পেটাতে লাগলো মাইশাকে। এদিকে মিসেস লতা বাধা দিতেছে, রাজ কি করতেছিস? মরে যাবে তো মাইশা। বল কি হয়েছে আমাকে আগে শুনি, এরপর আমি বিচার করব মাইশার। কি শুনবে মা, তুমি কি শুনবে? তোমার মেয়েকে পড়ানোর নাম করে দিয়েছো হোস্টেলে থাকার জন্য। তোমার মেয়ে জানো কি করে? রাত বিরাতে শরীরের তৃপ্তি মেটায় হোটেলে গিয়ে, তাও আবার এক রাতের জন্য 5 লক্ষ টাকা দাবি করে। মাইশা, তোর ভাই কি বলতেছে সব? সব কথা কি সত্যি নাকি মিথ্যা? মাইশা কোনো কথা বলতেছে না। কি বলবে? সব কথাই যে সত্যি, সে এইখানে মিথ্যা বলবে কি করে? এমন সময় মাইশার আব্বু নিচে চলে আসলো চিৎকার চেঁচামেচি শুনে। এসে দেখে মাইশা মাটিতে বসে আছে, রাজের চোখে পানি। কি হয়েছে লতা, চেঁচামেচি করতেছো কেন? আর রাজ, তুই না কলেজে গিয়েছিলি? মাইশা, তোর তো হোস্টেলে থাকার কথা, এইখানে কি করিস? আব্বু তুমি রুমে যাও, এখানে কোনো কাজ নেই তোমার। এমনিতেই হার্টের সমস্যা, এসব তুমি শুনতে পারবে না। আরে কি হয়েছে বলবি তো আমাকে নাকি? আমি এখন একদম সুস্থ আছি। ঋতু, তুই এইখানে কি করিস? আর এই ছেলে, তুমি ওর মাথা চুলে এভাবে ধরে দাঁড়িয়ে আছো কেন? ছাড়ো বলতেছি। মেঘ ঋতুর ওড়নাটা নিয়ে তার দুইটা হাত বেঁধে মাইশার সাথে বসিয়ে বলতে লাগলো, আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না, আপনি হয়তো ঋতুকে চিনেন। ঋতুর পরিবারকে খবর দেন আর বলেন এখনই এইখানে আসতে। কি হয়েছে এইখানে বলবে তো আমাকে? না বলেই তোমরা কি বলা শুরু করে দিয়েছো। ও দুজন কি করেছে? আব্বু, মেঘ যা বলতেছে তাই করো। ঋতুর পুরো পরিবারকে খবর দাও আর বলো এইখানে আসার জন্য। আম্মু, তুমি আমার জন্য কিছু রান্না করে নিয়ে আসো, খুব ক্ষুধাও লাগছে। আচ্ছা,
আচ্ছা তুই বস, আমি রান্না করে নিয়ে আসতেছি। বাবা তুমি কি খাবে বলো, আমি রান্না করে আনতেছি। রাজের জন্য যেটা বানাবেন ওইটা আমার জন্য বানান, তাহলেই হবে। মিসেস লতা কান্না করতে করতে চলে গেল রান্নাঘরে। এদিকে মেঘ, রাজ এবং রাজের আব্বু এসে বসে আছে সোফায়। এমন সময় কলিং বেল বেজে উঠল। রাজ দরজা খুলতেই দেখে ঋতুর আম্মু আব্বু দাঁড়িয়ে আছে, সাথে তাদের বড় ভাইও। রাজ তাদের সাথে সৌরভকে দেখে বলতে লাগলো, সৌরভ তুই এইখানে কি করিস? আমারও একই প্রশ্ন। আব্বু তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? তুমি হয়তো অন্য বাসায় যাবে, এ বাসায় না। ঋতু কোনো উত্তর দিচ্ছে না। এইদিকে সৌরভ মেঘকে দেখে বলল, ভাই আপনি এইখানে কি করেন? আর জান কি হয়েছে বলতো, আমি তো কিছুই বুঝতেছি না। ভাই আপনার ফোনটা দেন, সৌরভকে দেখিয়ে আনি। আমার রুম থেকে এইখানে দেখলে অনেক সমস্যা হবে। রাজ সৌরভকে নিয়ে চলে গেল রুমে। মোবাইল থেকে ভিডিওটা দেখে সৌরভ দৌড়ে এসে ঋতুর দুই গালে চড় মারতে লাগলো। হাতের কাছে কিছু না পেয়ে কোমর থেকে বেল্টটা খুলে পেটাতে লাগলো ঋতুকে। এদিকে সবাই সৌরভকে আটকানোর চেষ্টা করতেছে, কিন্তু কেউই পারছে না। এমন সময় মেঘ বলে উঠল, সৌরভ হয়েছে, এখন থাম, তোর ফোনটা দে ঋতুকে। ঋতু এই নাও ফোন, তোমার বয়ফ্রেন্ডকে ফোন দাও, বলো এখনই এই বাসায় আসতে। তোমাকে যদি সত্যি সত্যি ভালোবেসে থাকে সে। ঋতু ফোন দিচ্ছে, কিন্তু ওই পাশ থেকে বারবার বলতেছে ফোনটা সুইচ অফ, সুইচ অফ। কি ফোন ধরছে না তো? কি পেলে এইসব করে বলো তো? সামান্য টাকার জন্য তুমি নিজেকে অন্যের কাছে বিলিয়ে দিলে। তোমার ভাইয়ের স্যালারি জানো কত? প্রত্যেক মাসে 3 লক্ষ টাকা করে পায় তোমার ভাই। মাইশা রাজের স্যালারি জানো? জানো না। রাজ প্রত্যেক মাসে কম করে হলেও 7 লক্ষ টাকার উপরে পায়। রাজ এবং সৌরভ দুইজন আমার হয়ে কাজ করে। এমকে মাফিয়া কিং আমি। তোমাদের তো কোনো কিছুর অভাব নেই, সব কিছুই তো আছে। তাহলে কেন করতে গেলে এইরকম? এখন এসব যদি কেউ জানে তাহলে তোমাদের দুইজনের বিয়ে হবে না, কি বলো? কেউ কথা বলতেছে না। এইদিকে লতিফ সাহেব এবং সৌরভের আব্বু বুঝে গেছে কি করেছে। তারা মাথায় হাত দিয়ে বসে পড়লো মাটিতে আর বলতে লাগলো, কি দেই নাই মা, তোদের বলতো কি দেই নাই? রাজকে একটা জামা এনে দিতাম আর তোকে 3টা। আমার হার্টের সমস্যা হয়েছে দেখে তোর ভাই তার নিজের লেখাপড়া ছেড়ে দিয়ে পরিবার চালিয়েছে। তোকে তো কোনোদিন কষ্ট দেয় নাই, আজকে কেন পরিবারের মুখে চুনকালি লাগালে? ওরা কথা বলতেছে, সবার চোখে পানি এসে দিকে মেঘ, সৌরভ আর রাজকে নিয়ে চলে যায় ছাদে। 3 জন দাঁড়িয়ে আছে। এমন সময় মেঘ বলে উঠল, সৌরভ এবং রাজ তাদের উপর শেষ ভরসা। রাজ তুই ঋতুকে বিয়ে করে ফেল, আর সৌরভ তুই মাইশাকে বিয়ে করে ফেল। একবার ভেবে দেখ ভাই, মার সম্মানের ব্যাপার। একবার ভিডিওটা সারা দেশে ছড়িয়ে পড়লে তোরা কাউকে মুখ দেখাতে পারবি না। আমাদের দুজনকে একটু ভাবতে দেন ভাই। যা তোরা ওই পাশে গিয়ে কথা বলে নে, ঠান্ডা মাথায় কথা বল, কি করবি। দুজন কথা বলতে লাগলো। রাত 11টা বেজে গেছে, এখনো দুজন কথা বলতেছে আর ভাবতেছে। বেশ কিছুক্ষণ পর রাজ বলতে লাগলো, ভাই আমরা রাজি আছি। চল তাহলে নিচে, পরিবারের সাথে কথা বলে তাদের বিয়েটা করিয়ে দেই। মেঘ এবং রাজ, সৌরভ চলে গেল নিচে। সবার সাথে আলোচনা করে বিয়েটা করিয়ে দিল মেঘ। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। রাতে 3 জন বসে আছে একসাথে। এমন সময় রাজ বলতে লাগলো, ভাই কালকে তো আমাদের মিশন, এটাই হয়তো আমাদের শেষ মিশন হবে। আর মিশন পাবো না আমরা, কি বলিস সৌরভ? এটাই হয়তো শেষ মিশন। মন খারাপ করে বসে আছিস এখনো? বাদ দে না, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। ধরে নে বোনের জন্য ভাই কিছু একটা করে দেখিয়েছে। 3 জন বসে প্ল্যান করতে লাগলো কালকে মিশনটা কিভাবে কমপ্লিট করবে। প্ল্যান করে ফেললো 3 জন। রাতে মেঘ চলে গেল বাসায়। বিছানায় শুয়ে পড়তেই তার রুমের কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখতে পেল নাবিলা তার মা বাবাকে নিয়ে এসেছে। আঙ্কেল আপনারা এইখানে? মেঘ, তোমার সাথে কিছু কথা ছিল, যদি অনুমতি দিতে তাহলে কথাগুলো বলতাম। অনুমতি নেওয়ার কি আছে, বলে ফেলেন। আমি তো আপনার ছেলের মতোই, তাই না? আমার মেয়েকে বিয়ে করবে তুমি মেঘ? সরি আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এইখানে আমি একটা কাজে এসেছি, কালকে কাজটা শেষ চলে যাব গ্রামে, আর হয়তো আপনাদের সাথে দেখা হবে না।
নাবিলা সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ওরা আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল। মেঘও দরজা লাগিয়ে এসে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। মেঘ তার ব্যাগটা গুছিয়ে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই নাবিলা বলতে লাগলো, আজকে তো চলে যাবে, শেষবারের মতো আমাদের সাথে খাবারটা খেয়ে যাও। ঠিক আছে চলো খাবার খেয়ে নেই শেষবারের মতো। মেঘ খাওয়া দাওয়া করে চলে আসলো ড্রাইভ। রাতে খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে চলে গেল অ্যাওয়ার্ডস জঙ্গলে। মেঘের পুরো টিম লুকিয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ পর এক এক করে 35টা ট্রাক আসলো নদীর পাড়ে। গাড়ি থেকে নেমে আসলো তামিম। বেশ কিছুক্ষণ পর নদীর পাড়ে নৌকা আসতে লাগলো। সারি বেঁধে পাড়ে নৌকা ডকাতেই কয়েকজন লোক নামলো। ওরা চেয়ারে বসে কথা বলতেছে। এমন সময় মেঘ সবাইকে ইশারা করতে গুলি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শত্রুদের কয়েকজনকে মেরে ফেললো। হঠাৎ গুলি করার শব্দে সবাই লুকিয়ে পড়লো। রাজকে ইশারা করতেই পাহাড়ের উপর থেকে স্নাইপার দিয়ে গুলি করতে লাগলো। এই দিক থেকে গুলি আসতেছে, ওরা অন্য পাশে চলে আসলো। সৌরভকে ইশারা করতে সৌরভ গুলি করতে লাগলো। আরেক পাশে যেতেই আরেকজনকে ইশারা করতে লাগলো গুলি করার জন্য। ওদের সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে মারতেছে। শত্রুর পুরা দলকে মেরে ফেললো। শুধু বেঁচে আছে তামিম। কিরে, আমার বোনকে ধর্ষণ করছিলি না? আজকে দেখ তোর কি হাল করি। সৌরভ তার পিস্তলটা বের করে সৌরভের মাথায় সবগুলি ঢুকিয়ে দিল। মাথা থেকে মস্তক গলে পড়তেছে। চলো আমাদের কাজ শেষ, আর কাজ নেই। মেঘ চলে গেল তাদের ট্রাইব। গিয়ে দেখে প্রধানমন্ত্রী এসে বসে আছে। কিছুক্ষণ প্রধানমন্ত্রীর সাথে কথা বললো সবাই। ভোর 5টা, সবাই ঘুমিয়ে আছে। এমন সময় মেঘের ঘুম ভেঙে গেল। তার একটা কথা আপনাদের তো বলাই হয় নাই, তাওবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। মেয়ে পাচার করার সময় প্রধানমন্ত্রীর কমান্ডার দিয়ে তাদের ধরেছে। রাত সৌরভ, কাজ তো শেষ, আমাকেও যেতে হবে বাড়িতে। তোরা ভালো থাকিস। আর একটা কথা, আবার মিশন হলে খবর দিস আমাকে। ভাই কয়েকদিন থেকে যান এইখানে আমাদের সাথে। না, যে আর থাকা যাবে না। ওইদিকে আব্বু একা একা কাজ করতেছে খামারে, বুঝিসই তো কত কষ্ট। ঠিক আছে ভাই, চলে আমাদের গাড়ি করে দিয়ে আসি আপনাকে। না, আমি বাসে করে চলে যাব। আমাকে বাস কাউন্টার অবধি পৌঁছে দিয়াই গাড়ি করে। চলেন ভাই। মেঘকে নিয়ে চলে গেল বাস কাউন্টারে। একটা টিকিট কেটে গাড়িতে বসে পড়ল মেঘ। বেশ কিছুক্ষণ পর গাড়ি ছেড়ে দিল। দীর্ঘ 6 ঘন্টা পর চলে আসলো তাদের গ্রামে। একটা রিক্সা নিয়ে সোজা তাদের বাসায় চলে গেল। আব্বু আম্মু কেমন আছো? তোকে ছাড়া ভালো থাকি কি করে বলতো? এখন তুই চলে এসেছিস, এখন আবার ভালো থাকবো। চলো ভিতরে যাই। মেঘ সবাইকে নিয়ে ভেতরে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে দিল এক ঘুম। ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে গেল মেঘের। উঠে নামাজ আদায় করে দুধ দোয়াতে লাগলো গরুর থেকে। এইভাবেই কেটে গেল 9টি মাস। সকালে সবার বাড়িতে দুধ দিয়ে মেঘ বাসায় আসতেই দেখে তাওবা বসে আছে। তাওবাকে দেখে মেঘ অনেকটাই অবাক হলো, কিন্তু তার সাথে রাজ এবং সৌরভ সবার পরিবারকে দেখে আরো অবাক হলো মেঘ। কিরে, তোরা কখন আসলি? আর তোরা আসবি, আমাকে খবর দিবি না? খবর দিলে কি আর দেখতে পারতাম আমাদের ভাই গ্রামে কিভাবে থাকে আর শহরে কিভাবে থাকে? বাহ, ভালোই মানাইছে আপনাকে, পুরাই গাইয়া। সেটা তো বুঝলাম, কিন্তু এই মেয়ে জেল থেকে ছাড়া পেলো কি করে, আর আমাদের বাসায় আসলো কেন? চলেন আপনার পুরো খামার দেখতে দেখতে বলতে থাকি। চল। এরপর রাজ সবকিছু বলল মেঘকে। দুপুরের খাবার খেয়ে সবাই পুরো গ্রামটা ঘুরল। এদিকে মেঘ একবারও তাওবার দিকে তাকালো না। দেখতে দেখতে রাত হয়ে আসলো। খাওয়া দাওয়া শেষ করে একটা কাজে ডেকে মেঘ আর তাওবার বিয়ে পড়িয়ে দিল সবাই। তাওবার রুমে বসে আছে। এদিকে মেঘ সবার সাথে আড্ডা দিতেছে ছাদে বসে। তা ঋতু বেবি হবে কবে? এই তো আর 6 মাস রয়েছে। ও আচ্ছা। মাইশার কি খবর? তোমার হবে কবে? সেম, আর 6 মাস পরে। তাহলে তো ভালোই। এখন আপনার পালা। আজকে রাতেই আপনাকে বেবি আনতে হবে। এখন বাসর ঘরে যান, সারা রাত বেবি আনার মিশন করবেন। এই বলে মেঘকে সবাই ধরে নিয়ে চলে আসলো বাসর ঘরের সামনে। ধাক্কা দিয়ে ঘরের ভিতর ঢুকিয়ে দিল। মেঘ দরজাটা লাগিয়ে দিয়ে খাটের কাছে যেতেই
তাওবা নিচে নেমে মেঘের পা ধরে সালাম করলো। মেঘ তাওবাকে জড়িয়ে না ধরে বলতে লাগলো, চলেন নামাজ আদায় করে নেই। চলো। দুজন নামাজ আদায় করে নিল। তাওবা খাটে বসে আছে। এদিকে মেঘ খাট থেকে একটা বালিশ নিয়ে যেই সোফায় যেতে যাবে এমন সময় তাওবা মেঘের পাঞ্জাবি ধরে টান মেরে বিছানায় ফেলে দিল আর বলতে লাগলো, আমি এখন ভালো হয়ে গেছি, খারাপ কাজ করি না আর এখন। বিশ্বাস হয় না, খাটের উপর ঘুমালে কখন জানি আমার পেট কেটে 2টা কিডনি নিয়ে পালিয়ে যান। এখন আপনি আমার বর, আমি যা খুশি করতে পারবো। ছাদ থেকে আসার সময় মাইশা কি বলেছিল মনে আছে তো? মনে আছে। তাহলে শুরু করো। তাওবার মুখে এই কথা শুনে মেঘ বিড়াল মারতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর খাট থেকে কড়মড়িয়ে আওয়াজ আসলো। মেঘ তাকিয়ে দেখে খাট ভেঙে 2 টুকরো হয়ে গেছে। এটা দেখে তাওবা বলতে লাগলো, বাহ, এত পাওয়ার আপনার আগে জানতাম না। পাওয়ার থাকবে না যেহেতু পুরুষ মানুষ আমি। খাটটা খুলে এক পাশে রেখে আবার বেবি আনার মিশনে লেগে পড়লো দুজন। ওরা বেবি আনুক আর আমরা মিষ্টি খাওয়ার জন্য অপেক্ষায় থাকি। সবাই হাত পেতে বসে থাকেন। খুব শিগগিরই মিষ্টি খাইতে পারবেন। আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।